নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিশেষ অনুষ্ঠানে। গত 15ই মার্চ 2026 রবিবার কবি সুবোধ সরকারের কর্মজীবনের 50 বছর উদযাপিত হল। কবির সাথে একটি দিন সুন্দরবন নাট্য উৎসব প্রাঙ্গণে ন্যাজাট বটতলা, উত্তর 24 পরগনায় সুন্দরবনবাসী একত্রিত হয়েছিল এই দিনটি উদযাপনের জন্য। সুন্দরবনবাসীর সাথে কবি সুবোধ সরকার মহাশয় নিজেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করেছিল ন্যাজাট সৃজন। আশা করি এই দিনটি সুন্দরবনবাসীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আসুন কবির সাথে একটি দিনের কিছু সুন্দর মুহূর্ত আমরা এক ঝলকে দেখে নিই। এখানে মেয়েদের সংখ্যা বেশি, তার জন্য মেয়েরা একটা হাততালি দেয়। আর ছেলেরা হাততালি না দিলেও চলবে, ছেলেদের জন্য প্রচুর হাততালি আমরা দিয়েছি। সারা পৃথিবী জুড়ে আমরা হাততালি দিয়ে আসছি। এই যে কবিতাটা অদিতি পড়ে শোনালেন, এই কবিতাটা যখন আমি লিখছিলাম, হয়তো তার আগের দিন রাতে খেলাটা শেষ হয়েছে। আপনারা সবাই দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন, সারা ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে যে ভারতের মেয়েরা এই রকম একটা কাজ করতে পারল। ইতিহাসে প্রথম। মেয়েরা যে যে জায়গায় সফলতা পায়, এ কথাটা শুনুন। বাড়িতে যে মেয়েটা কাজ করছে, আমাকে আমার স্ত্রী চলে যাওয়ার পর 11 সালে যে কবিতাটা ওরা পড়ে শোনালেন, একটা দীর্ঘ কবিতা কোলাজ করে বসিরহাটের, ওরা এত সুন্দর, হয় ও তো দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী চলে যাওয়ার পরে ওই কবিতাটা লিখেছিলাম দেশ পত্রিকায়। আমি বলছি, আমাকে যে মাসি গত 15 বছর 16 বছর আমাকে এবং আমার ছেলেকে দুবেলা রান্না করে খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছে, আমি যখনই কবিতা লিখি বা কবিতা পড়ি, আমি এই মানুষটাকে ভুলে যাব? এই মানুষটার মতো মানুষ আমার জীবনে আর কেউ থাকবে? এত বুড়ি মানুষ আমার জীবনে, আমি যতবার বাইরে গিয়েছি, বিভিন্ন জায়গায় দেখেছি, শেষ পর্যন্ত বয়স্কা মেয়েরা, মায়েরা, মায়ের কথাই বলবো, আমার নিজের মায়ের কথা মনে পড়ে। মাকে হারিয়েছে বহু আগে। তো সেই মায়েরা বাঁচিয়ে রেখেছে, মেয়েরা বাঁচিয়ে রেখেছে। প্রত্যেকের ভূমিকা, যদি এই ভূমিকা না থাকতো তাহলে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেতেন না। মেয়েদের ভূমিকা যদি না থাকতো, একেবারে ঘরে থেকে শুরু করে, আজ তো মেয়েরা সুনিতা উইলিয়ামস হচ্ছে, আজকে তো মেয়েরা রিচা ঘোষ হচ্ছে,
আজকে মেয়েরা কোথায় যাচ্ছে আর কোথায় অজস্র মেয়ে, বাঙালি মেয়ে নাসায়, যেখান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যেখান থেকে যুদ্ধ করা হচ্ছে, সেখানে মেয়েরা বসে আছে। সুতরাং মেয়েদের সাফল্য, মেয়েদের ক্ষমতা অপরিসীম। যারা বোঝে না, মানে আমাদের মতো যেসব পুরুষরা বোঝে না, আমাদের বাবারা বুঝতে চাননি, তাদের বাবারা বুঝতে চাননি, কিন্তু মেয়ের আমরা সারা জীবন দুর্গাকে সাধনা করে এলাম, দুর্গাকে পুজো করে এলাম। এই রাজ্য আমাদের একজন দুর্গার হাতে রয়েছে, এর জন্য গর্ব হয়। আমি বলবো, যেভাবে পশ্চিমবঙ্গে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং সমস্ত দিক থেকে, কি সাহিত্যে, কি বিজ্ঞানে, সমস্ত জায়গায় এত ছোট 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 সব মেয়েরা বসে আছে, তাদের দিদিরা বসে আছে, আমার দেখে গর্ব হচ্ছে যে শেষ পর্যন্ত মেয়েরাই কিন্তু পারবে। ওই যে বলছি কবিতাটা, মা মেয়েরা কিন্তু পারে, আমরা এটা যেন বলতে শিখি। মেয়েরা পারে এবং মেয়েরা করে দেখাতে পারছে। যেরকমভাবে মেয়ের ঝাঁকে ঝাঁকে মেয়েরা উঠে আসছে, মঞ্চে উঠে আসছে, টেলিভিশনে উঠে আসছে, নাটকে উঠে আসছে, কবিতায় উঠে আসছে, আন্তর্জাতিক সিনেমায় উঠে আসছে। সুতরাং আমি মনে করি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আসলে এই একটা মেয়েদের যে বিরাট একটা জগৎ, তারা যে কিভাবে উঠে আসছে, সেই জগতের কথায় আরও একবার এই নাজটে দাঁড়িয়ে আমার মনে হলো। এই কথাটা না বললে অন্যায় করা হতো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, ভালোবাসা জানাই। আমরা স্যারের কাছে একটা কবিতা শুনতে চাই, স্যারের মুখ থেকে, কবির মুখ থেকে একটা কবিতা শুনতে চাইছি। একটা কবিতা। এবং কি ঘটনাচক্রে জানেন, আমার বেশিরভাগ কবিতায় মেয়েদের নিয়ে। কেন জানি না, বলতে পারবো না। হয়তো আমি ছোটবেলায় উদ্বাস্তু পরিবারের ছেলে ছিলাম তো, আর আমি মানুষ হয়েছি 3 দিদির কাছে। আর আমার মা কিভাবে, উদ্বাস্তু পরিবার মানে এখানে তো আপনারা আরো ভালো জানেন, কিভাবে মুখে 2টো অন্ন তুলে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন। আমি এই কথা আমেরিকার বিশ্ববিদ্যালয়, আয়োয়া বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে 40টি দেশের কবি লেখকদের সামনে বলে এসেছিলাম, এবং তারা আমাকে সমর্থন করেছিল যে হ্যাঁ, শেষ পর্যন্ত তারা প্রত্যেকেই তাদের মায়েদের কথা, বোনেদের কথা, মেয়েদের কথা বলেছে। এই কবিতাটা আমার মনে আছে, আমার নিজের কবিতা তো মনে থাকে না। এই কবিতাটাও ঘটনাচক্রে মায়েদের নিয়ে। কবিতাটার নাম মণিপুরের মা। এই কবিতাটা লিখেছিলাম 2006 সালে, ঠিক 20 বছর আগে। ইন্ডিয়ান আর্মি যখন মনোরমা হচ্ছে ওদের একটি মেয়ে, ছোট্ট মেয়ে, যখন মিলিটারি তাকে তুলে নিয়ে গেল, মিলিটারি প্রায় তুলে নিয়ে যায়, তখন 14 জন মা হাতা খুন্তি ফেলে রান্নাঘর থেকে নেমে এসেছিল একেবারে রাস্তায়। ইম্ফল, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। ইম্ফলের যে আসাম রাইফেলস হেডকোয়ার্টার্স, মানে সেনাবাহিনীর যে প্রধান দপ্তর, তার সামনে দাঁড়িয়ে নগ্ন হয়ে, আরো একবার বলছি, নগ্ন হয়ে প্রতিবাদ জানিয়েছিলেন মায়েরা। এবং তার ছবি এখনো আপনাদের হাতে হাতে যে মোবাইলটা ঘুরছে, একটু ক্লিক করলেই দেখতে পাবেন, সারা পৃথিবীতে দেখা যায়। সারা পৃথিবীতে হেডলাইন্স হয়েছিল যে 14 জন মা মিলিটারির বিরুদ্ধে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে গর্জে উঠেছিল। একেবারে ভিত নড়িয়ে দিয়েছিল মায়েরা। মণিপুরের মা।
নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি, আশির নখ ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বলে। আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম। এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার অন্য বোন নিখোঁজ। শুধু তাদের চুনুরি চলে গেছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখ, মায়ের বুকে কখানো উপশিরা। কেমন লাগে নিজের মা নগ্ন হলে? আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক, তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন, পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। পৃথিবী এখন একটা বোমার উপর বসে আছে। একটা ইরান থেকে ইসরায়েল, একটা ইসরায়েল থেকে প্যালেস্তাইন। বোমার উপর আজ আমাদের দোল পূর্ণিমা। বোমার উপর বসে কৃষ্ণ বাঁশি বাজিয়ে চলেছেন। যে রাধা, সেই রাধা চূড়া, সে ঠিক শুনতে পায়। আমি আমার আবির উড়িয়ে দিলাম ইরানের দিকে, আমি আমার আবির উড়িয়ে দিলাম ইসরায়েলের দিকে। শান্ত হও হে পৃথিবী, আমি বলছি স্টপ ইট। ওকে বোমা দেখিয়ে চলেছ তোমরা মানুষ? ভালোবেসে আমি মরি আবিরে আবিরে, ভালোবেসে আমি মরি তোমার আঁচলে। বোমা দেখিয়ে বসন্তকে আটকানো যায় না, সে আসবেই। জলে ডুবে মরি আমি দোল পূর্ণিমায়, সে জলে না ডুবলে কি ভালোবাসা যায়? নমস্কার, আমরা বসিরহাটের ছন্দছায়া আবৃত্তি সংগঠন উপস্থিত সকলকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত কবি সুবোধ সরকার, তাকে আমাদের শ্রদ্ধার্ঘ্য, এবং মঞ্চে আরও গুণীজনরা রয়েছেন, সকলকে আমাদের প্রণাম শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ন্যাডাট সৃজনের সৌমিকতাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ করার জন্য, যেখানে কবি স্বয়ং উপস্থিত। আমি তো কথাই বলতে পারছি না, আপনারা বুঝতেই পারছেন, আমি রীতিমতন কাঁপছি। তার উপস্থিতিতে আমরা আজকে তার কবিতা আবৃত্তি করছি। এটা যে কত বড় একটা কঠিন কাজ সেটা বাচ্চারা হয়তো বুঝতে পারছে না, কারণ ওরা তো নির্ভীক হয়। আমরা বড়রা এটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যে কাজটা কতটা কঠিন। তবুও আমরা সেই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি। আমরা কঠিন পরিস্থিতি কেউই চাই না, একটা অস্থির দোলাচল আমাদের বর্তমান পরিস্থিতি চলছে। তো সেই সব কিছু আমরা উপেক্ষা করে আজ কবিকে যখন আমাদের মধ্যে পেয়েছি,
তার উদ্দেশ্যে তার লেখা কিছু কবিতা কোলাজ আজ আমরা শোনাতে চলেছি। তার আগে এই পৃথিবী যাতে শান্ত হয় সেই বার্তা। গময় তমসো মজ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ শান্তি ওম শান্তি ওম হরি ওম তৎসৎ। শুরু করছি ছন্দছায়া আবৃত্তি একাডেমির আজকের নিবেদন একটি নির্জন রাস্তা। কয়েক বছর ধরে আমি তোমাকে একটা নির্জন রাস্তায় নিয়ে যেতে চাইছি, কিন্তু কেন? একটা নির্জন রাস্তা, ভীষণ নির্জন একটা রাস্তা আমি দেখেছিলাম। বিরোহী নামে একটা গ্রাম আছে, রাস্তাটা সেই দিকে। শহরের এক গলি থেকে আরেক গলি, এক রাস্তা থেকে অন্য রাস্তা, এক পানশালা থেকে অন্য পানশালা। মাঝরাতে 10টা গ্লাস উল্টে রেখে আমি বেরিয়ে এলাম তোমাকে নিয়ে। তবু আমার পিপাসা গেল না। আমাকে যেতে হবে একটা ভীষণ নির্জন রাস্তায়, নির্জন একটা রাস্তায়। কেন বলো তো? তুমি থেকে থেকেই একটা নির্জন রাস্তার কথা বলো। কে কে আমাকে এই প্রশ্ন করলে? তুমি কি ছোট নাগপুরের বাতাস, না আসামের মেঘলা? আমি পূর্বজন্ম থেকেই তোমার সঙ্গে একটা নির্জন রাস্তায় যেতে চাইছি। রাস্তাটার নাম গোধূলি। এই পৃথিবীর দুজন মানুষ সেই রাস্তায় কিছুক্ষণ হাঁটবে। কাম, অর্থ, যশ কিচ্ছু চাই না, শুধু একটা নির্জন রাস্তা। তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যেতে যাচ্ছ, কিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল। বিছানার নিচ থেকে কয়েক লক্ষ কর্কট বিছানা সমেত তোমাকে তুলে নিয়ে যেতে চলেছে মহাকাশ জানে। মৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল পড়েছ। কাজল ও কান্নার মাঝখানে এক চামচ জল তোমার মুখে। হ্যাঁ, আমি এক চামচ জল হয়ে, এক চামচ অঞ্জলি হয়ে, এক চামচ অন্তর্জলি হয়ে তোমার ভেতরে একটা পূর্ণিমায় ভেসে যাওয়া বিমানবন্দরে বসে থাকতে চেয়েছিলাম। আমি বলেছিলাম এটা একটা বিমানবন্দর নয়, এটা একটা গ্রাম। লোকে বিরোহী বলে ডাকে। এখানেই আমাদের জীবনের প্রথম চুম্বন করেছিলাম। তুমি ছিলে চাবুকের মতো তেজি এবং শটান, বেতস পাতার মতো ফার্স্ট ইয়ার এবং সেন্সুয়াল কাঠবিড়ালি। বৃষ্টিতে ভিজলে তোমাকে আন্টিগণের মতো দেখাতো। আমি ছিলাম কাঞ্চিল, 2 লাইন কাপকা পড়া অসংগঠিত আঁতেল। তুমি যমুনার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। ডাক্তার তোমার হাতের শিরা খুঁজে পায়নি। দোষ তোমার নয়, ডাক্তারের। এতবার তোমার শরীর ফুটো করেছিল ওরা। ইরাকের মৃত্তিকাও এতবার ফুটো করেনি আমেরিকা। কিন্তু কিন্তু তোমার ধমনী আসলে একটা নদীর আত্মজীবনী। তুমি তিস্তার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ। আমার মাছরাঙা তোমার সেই ঢেউয়ের ভেতর আটকে গেছে। সেই মাছরাঙার ঠোঁটেই তোমার সংসার। রোরো যেখানে নিউক্লিয়ার ফিজিক্স না পড়ছে 7টি তারার তিমির। কিন্তু আমি নদীর পলিমাটি মেখে হারে রে 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 একদিন শহরে ঢুকে পড়েছিলাম। কার্জন পার্কে শুয়ে কালপুরুষের সঙ্গে তর্ক করেছি। এসে দাঁড়ালেন বাদশায়ন এবং নিৎসে। কালপুরুষ বলল, নাও, 2 মহান খচ্চর এসে গেছে, যৌনতা এবং মৃত্যু। কে তোমাকে বেছে নেয় সেটাই তোমার সেমিফাইনাল। www.com। রাত 2টোর অ্যাম্বুলেন্সে বসে আমি তোমার হাত দুটো ধরে বলেছিলাম, বলো বলো কোথায় কষ্ট,
তুমি বলেছিলে কৃষ্ণচূড়ায় পারমাণবিক পলিমাটিতে তোমার অসংখ্য জুঁই ফুলে জ্বালা করছে। হাত থেকে এক টানে চ্যানেল খুলে ফেলে বললে, বাঁচাও, আমাকে বাঁচাও, ভালোবাসা, আমি বাঁচতে চাই। পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ পেতে পারি, আমার নাক থেকে রাইস টিউব সরিয়ে দাও। আমি বললাম, এটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এখানে কোনো শিউলি গাছ নেই। তুমি বললে, ছেলেটা কোথায় গেল, কার সঙ্গে গেল, ওকে ওকে একটু দেখো, রাত করে বাড়ি ফিরো না। নার্সিংহোমের বারান্দায় বসে আমি একা, একেবারে একা। দ্য এম্পায়ার অফ অল মেলোডিজ পড়ছিলাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, তুমি ঠিক বলেছ, অন্ধকারে দাবা খেলছেন সারা পৃথিবীর অঙ্কোলজিস্ট, উল্টো দিকে অ্যান্টি চেম্বার ড্রাগ মাফিয়ারা বসে আছে। মানুষের গভীরতম দুঃখ যাদের ব্যবসা। তুমি আমায় বারবার বলতে, সিগারেট খেও না। আমি উড়িয়ে দিয়ে বলতাম, আমরা সবাই চিমনি সুইপার, আমরা কার্বনের সঙ্গে প্রণয় আর প্রণয়ের সঙ্গে মেটাস্টেসিস বহন করে চলেছি। কে একদিন ধরাধরি করে রাস্তা থেকে বাড়ি নিয়ে আসবে, তার আগে এখনই আমি প্রজাপতিদের সঙ্গে দৌড়তে চাই। আজ এখনই মিলন করতে চাই, আশির নখ মিলন। দেবতা না চড়ুই, কে দেখে ফেললো, কিচ্ছু যায় আসে না। মনে নেই আমরা একবার একটা ভাঙা মসজিদের মধ্যে ঢুকেছিলাম, প্রচুর সাপের ভিতরে আল্লাহ পা ছড়িয়ে কাঁদছেন, বললেন, আয়, এই পৃথিবীতে যাদের কোনো জায়গা নেই, আমি তাদের জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিকেল বাঁচিয়ে রেখেছি ভালোবাসার জন্য। গাছ থেকে ছিঁড়ে আলা আপেলে কামড় দেবি বলে। তুমি তমসার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ, তোমার আঁচল ধরে টানছে ছেলের উচ্চ মাধ্যমিক। ছেলে বলছে, মা, আমাকে কুচ্ছটিকা বানান বলে দিয়ে যাও। আইসিইউতে কেউ কুচ্ছটিকা বানান বলতে পারে না। ছেলের বাবা বসে আছে, মেডিকেল বোর্ড বসেছে 12 তলায়, যেন হাট বসেছে বক্সিগঞ্জের পদ্মা পারে। কে যেন বলল, আরে বেরিয়ে আসুন তো ফার্নেস থেকে, এরা পিঁপড়ে ধরতে পারে না, কর্কট ধরবে। একটা পানকৌড়ি ডুব দিচ্ছি গগন বাবুর পুকুরে। কেমোথেরাপির পর তোমাকে গোয়ায় নিয়ে গিয়েছিলাম। একটা কঙ্কনি কবিকে বললে, পানকৌড়ি দেখাও। একটা পর্তুগিজ, গ্রামে গিয়ে কি দেখেছিলে আমাকে বলনি। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, যে বড় বড় টিপ পড়তে তারা গাইছে, আমার মুক্তি আলোয় আলোয়। তুমি সুবর্ণ রেখার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। তোমার লিপস্টিক আমায় বলছে, আমাদের নিয়ে চলো আয়না। তুমি চাইবাসার একটা নদী ছেড়ে চলে যাচ্ছ, সে বলছে, মা দাঁড়াও, স্কুল থেকে এক্ষুনি মার্কশিট তুলে আসছি। তুমি ভলগা নামে একটা নদীর অংশ ছেড়ে চলে যাচ্ছ, পারস্যের রানী আতসা তোমায় ডাকছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্তন ছিল রানী আতসার, কাটা হয়েছিল খড়গ দিয়ে, কেটেছিল এক গ্রিক কৃতদাস। ইস্তানবুলের নদী বসফরাস ছেড়ে তুমি চলে যাচ্ছ, তোমার এক পা ইউরোপ, এক পা এশিয়া। তুমি জিপসিদের হাটে তেজপাতা মোড়ানো ওষুধ আনতে চলেছ। ইহুদি মেয়েরা তোমায় নিয়ে গুহায় ঢুকে গেল। জিপসিরাই পৃথিবীতে প্রথম ব্যথার ওষুধ কুড়িয়ে পেয়েছিল। তোমার বিশ্বাস ছিল শেষ ওষুধটাও ওরাই কুড়িয়ে আনবে। শেষ একটা ওষুধের জন্য গোটা মানব জাতি অপেক্ষা করছে। যে সেটা কুড়িয়ে আনবে সে বলবে, দাঁড়াও, আমি একটা আগুনের মধ্যে দিয়ে আসছি, বাবাকে বারণ করো হাসপাতালে বসে রাত জাগতে। আমাকে যদি কোনো ম্যাটাডোর বা মার্সিডিজ ধাক্কা না মারে, ভোর হওয়ার আগে আমি যে করেই হোক শহরে ঢুকবো। চুকিয়ে দেব এমন একটা অসুখ যার কোনো আমরা এরা নেই। ভিখারি এবং প্রেসিডেন্টকে একই ড্রাগ নিতে হয়।
ডাক্তার, ভালো যদি করতে নাই পারো এত সূচ ফোটালে কেন? সূচগুলো একবার নিজের পশ্চাতে ফুটিয়ে দেখলে হতো না? তুমি গঙ্গার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ, সত্যি চলে যাচ্ছ। রুনো তোমার আঁচল ধরে রয়েছে, আর আমি তোমার রোদ্দুর। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। ধন্যবাদ। শেষ হলো ছন্দছায়া আবৃত্তি একাডেমির আজকের নিবেদন একটি নির্জন রাস্তায়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুদীপ্তা, আমি রানী, আমি অন্তরা, আমি শতাব্দী, আমি পূজা, আমি তনুশ্রী, আমি চৈতালি। ধন্যবাদ। নিজের মা নগ্ন হলেই আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট, সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক, তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা। কবিতা বাংলা, কবি সুবোধ সরকার। দুঃখ কষ্ট কার ঘরে নেই, আছে আমাদেরও ঘরে। আশায় আশায় তবু আমাদের বুক ধক ধক করে। বাংলা ভাষায় ঝড় উঠেছিল, উঠেছে আবার ঝড়। এই জনপদে এই ভাষাতেই তোমার আমার ঘর। কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাই বোন মনি মনি বলে কে যেন ডাকছে, ছুটে যায় কাঞ্চন। সোনার ছেলেরা কেন ভিন দেশে সোনা খোঁজ করে ফেরে? আমরা কি তবে হারার আগেই বসে আছি সব হেরে? হতেই পারে না লক্ষ লক্ষ হাতের ওপরে হাত। সব বাঙালি বাংলা বললে ঘটে যাবে বাজিমাত। আছে অনাহার, আছে মারামারি, তবু আছে ভালোবাসা। গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা। আমরা গরিব তৃতীয় বিশ্ব, বেঁচে আছি জেদ ধরে। পৃথিবী দেখুক সোনার ছেলেরা, এখনো যায়নি মরে। নমস্কার। নমস্কার। কবিতা পৃথিবী সুন্দর, কবি সুবোধ সরকার। পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয়। 3 দিন খাবার জোটেনি, তন্ডিতের মতো মাতৃহারা যে বালক বসে আছে নদীর ধারে, নদী তার কাছে অসহ্য। পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয়। গায়ের চামড়া কালো বলে যে বোনের বিয়ে হয়নি, সে একটা সূর্যমুখী ফুলের দিকে তাকিয়ে আছে। বোন, তোর ওই শূন্য দৃষ্টি আমি চিনি, আমি জানি তোর আর ফুল ভালো লাগে না, তবু পৃথিবী সুন্দর। একজন কাঁদতে কাঁদতে বলল, ভাই তার অন্ধ ভাইকে নিয়ে মাঝরাতে গয়া প্যাসেঞ্জারে বসে আছে। মাঝরাতে পৃথিবী আরো বেশি নিষ্ঠুর। ফিরে এসো, সকালের জন্য অপেক্ষা করো, গয়া তোমরা পৌঁছবেই। একদিন গয়া পৌঁছে তথাগত পায়ে হেঁটে পাঞ্জাব গিয়েছিলেন, অথচ সেখানেই শুনি রক্ত আর রক্ত আর রক্ত। পৃথিবী সুন্দর নয়। কে বলেছে পৃথিবী সুন্দর? যে মাতৃহারা বালক
গরম ভাতের গন্ধ চারিদিকে।